মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকে আমরা দশম শ্রেণীর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে কোণ পরিমাপের ধারণা, ত্রিকোণমিতির একটি চ্যাপ্টার। তোমাদের দশম শ্রেণীতে ত্রিকোণমিতি প্রথম ইন্ট্রোডিউস করা হচ্ছে, তাই ত্রিকোণমিতি নিয়ে তোমাদের বরাবর একটু ধন্দ থেকে যায়। সেই ধন্দ ক্লিয়ার করার জন্যই আজকে আমি এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা প্রথম কোণ পরিমাপের ধারণার প্রথম বেসিক জিনিস থেকে শুরু করব। বেসিক জিনিস বলতে প্রথম শুরু করব কোণ কি জিনিস। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথম যদি কোণ কি জিনিস জানতে হয় তার আগে জানতে হবে রশ্মি কি জিনিস। রশ্মি হচ্ছে কিছুই নয়, দিক নির্দেশিত সরলরেখাকেই বলা হয় রশ্মি। অর্থাৎ যে সরলরেখার একটা নির্দিষ্ট দিক আছে তাকেই বলা হবে রশ্মি। এবার আমরা জানবো কোণ কি। দেখো, কোনো একটা বিন্দু ওতে যদি দুটো রশ্মি অঙ্কন করা হয় ঠিক এইভাবে বোর্ডের ছবির মতো, তাহলে সেক্ষেত্রে এই রশ্মি দুটো এই যে সমতলটা আছে এই বোর্ডের সমতলটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, দুটো অঞ্চলে ভাগ করছে। কিভাবে অঞ্চলে ভাগ করছে দেখো, এই যে একটা অঞ্চল তৈরি হয়েছে এই রশ্মি দুটোর মাঝ বরাবর। রশ্মি কথার অর্থ হচ্ছে এদের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, এরা কিন্তু চলতেই থাকবে। তার ফলে এই মাঝখানে একটা রিজিয়ন বা একটা অঞ্চল তৈরি হচ্ছে এবং এদের বাইরে এই সাইডে যে চার পাঁচটা আছে এদিকটা একটা অঞ্চল তৈরি হচ্ছে। এই দুটো অঞ্চলকেই বলা হবে ও বিন্দুতে দুটি কোণ। ঠিক আছে, একটা কোণ হবে এই দিকটা, এই অঞ্চলটা, সেটা হবে এ ও বি কোণ, তোমরা জানো এটা কোণের চিহ্ন। আর একটা হচ্ছে এই অঞ্চলটা, সেটাকে এই রকম একটা কোণ দিয়ে চিহ্নিত করা হবে, এটাকে বলা হবে প্রবৃদ্ধ বি ও এ। তাহলে এই হলো একটা বিন্দুতে কোণের বিষয়। এরপর আমরা চলে যাব কোণ কয় প্রকার ও কি কি। কোণ মূলত দুই প্রকারের, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এখন জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ জিনিসটা কি এবং এদের মধ্যে মূল পার্থক্য কি সেটা জেনে নেব। চলো দেখো, জ্যামিতিক কোণ হচ্ছে ঠিক আগের মতো একটা বিন্দুতে যদি দুটো রশ্মি অঙ্কন করা হয়, সেই দুটো রশ্মি ওই বিন্দুতে সমতলটাকে যে দুটো অঞ্চলে ভাগ করছে সেই দুটো অঞ্চলকেই বলা হবে কোণ এবং এই কোণটাই হবে জ্যামিতিক কোণ। অর্থাৎ জ্যামিতিক কোণে শুধুমাত্র পরিমাপটা, এই রশ্মিটা কতটা জায়গা জুড়ে অঞ্চলটাকে বিভেদ করছে সেই পরিমাণটাই হচ্ছে কোণের মূল বিচার্য বিষয়, জ্যামিতিক কোণের মূল বিচার্য বিষয়। অর্থাৎ এক্ষেত্রে আর কিন্তু অন্য কোনো রকম জিনিস অর্থাৎ দিক বা অন্য কোনো জিনিস কিন্তু বিচার্য বিষয় নয়। শুধুমাত্র এইভাবে দুটো রশ্মি দুটো অঞ্চলে যদি বিভক্ত করে দেয় সমতলকে, সেক্ষেত্রে দুটো অঞ্চল দুটো কোণকে নির্দেশ করবে এবং সেই কোণের মানটা হবে এই দুটো অঞ্চলের পরিমাপের দ্বারা। ব্যাস, এইটুকু হলো জ্যামিতিক কোণ। এবার ত্রিকোণমিতিক কোণ কি। ত্রিকোণমিতিক কোণ হচ্ছে, ধরো কোনো একটা বিন্দু আছে ও থেকে ধরো একটা রশ্মি বেরিয়ে এসছে ও এ। এই রশ্মিটাকে যদি আমি একটু একটু করে ঘোরাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার উল্টো দিকে ঘোরাচ্ছি। এটা ধরো ঘুরে ও A1 পজিশনে এলো, আবার ঘুরে ধরো ও A2 পজিশনে এলো, ও A3 পজিশনে এলো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ও এ যেটা প্রাথমিক পজিশন ছিল তার সঙ্গে রশ্মিটার ঘূর্ণনের ফলে প্রত্যেকটা পজিশনে একটা করে কিন্তু কোণ উৎপন্ন হচ্ছে। প্রত্যেকটা পজিশনে একটা করে কোণ উৎপন্ন হচ্ছে প্রাথমিক পজিশনের সঙ্গে, বা এটাও বলা যায় প্রত্যেকটা পজিশন তার আগের পজিশনের সঙ্গেও একটা করে কোণ উৎপন্ন করছে। এই যে ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণগুলোকে কিন্তু আমরা জ্যামিতিক কোণ বলবো না, সেই কোণগুলোকে আমরা বলবো ত্রিকোণমিতিক কোণ। এবং ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে দেখো, আমরা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরতে 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 যতবার কি ঘুরুক না কেন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরে কোণটা উৎপন্ন হবে সেই ত্রিকোণমিতিক কোণগুলো সব সময় হবে ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই আমি রশ্মিটাকে, ধরো এরকম একটা বিন্দু আছে ও, এটা হচ্ছে প্রাথমিক পজিশন এ, এই দিকে ধরো ঘোরালাম ও A1, এই দিকে হলো ও A2, তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, এই কোণগুলো কিন্তু সব সময় হয়ে যাবে ঋণাত্মক কোণ। মনে রাখতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এই দিকে হলে হয়ে যাবে ঋণাত্মক কোণ। ঠিক আছে, এই হলো জ্যামিতিক কোণ আর এই হলো ত্রিকোণমিতিক কোণ। মূল পার্থক্যটা কি, জ্যামিতিক কোণে দিকের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র এর পরিমাণটাই মূল বিচার্য বিষয়, কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে দিক এবং পরিমাণ দুটোই কাজে লাগে। চলো এরপরে আমরা চলে যাব। এবার আমরা চলে এসেছি দেখো, ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ও একটা বিন্দুতে ধরো কোনো একটা রশ্মি প্রাথমিক অবস্থানে ও এ পজিশনে ছিল, তারপর সেখান থেকে থিটার পরিমাণ কোণ ঘুরে সে ও A1 পজিশনে এসছে।
এরপর এই রশ্মিটাই যদি সম্পূর্ণ এক পাক ঘুরে আবার এইখানে ফিরে আসে, তাহলে তার মোট কতটা কোণ অতিক্রম করা হবে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমি বলছি। দেখো, সে ও এ পজিশনে ছিল এখানে থিটা, যখন এইখান থেকে পুরো স্টার্ট করছে, এখান থেকে স্টার্ট করে পুরো এক পাক ঘুরে আবার এখানে আসছে, পুরো এক পাক ঘোরার অর্থ হচ্ছে সে 360 ডিগ্রি অতিক্রম করছে, 360 ডিগ্রি অতিক্রম করছে এবং এখানে থিটা কোণ উৎপন্ন করেছিল প্রাথমিক অবস্থায়, তাহলে 360 প্লাস থিটা, এতটা কোণ কিন্তু সে অতিক্রম করছে যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে, এখানে রশ্মিটা সম্পূর্ণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। একইভাবে এটা যদি আরও এক পাক ঘুরতো, অর্থাৎ 2 পাক ঘুরে যদি এই পজিশনে আসতো, তাহলে সেক্ষেত্রে 2 পাক ঘোরার অর্থ হচ্ছে 2 গুণিত 360 ডিগ্রি কোণ অতিক্রম করবে, তার সাথে আরও থিটা কোণ যোগ হয়ে যাবে। এইভাবে যত পাক ঘুরবে, অর্থাৎ এক পাক ঘুরলে 360 ইন্টু 1, 2 পাক ঘুরলে 10 পাক ঘুরলে 360 ইন্টু তত পাক করে প্লাস দিয়ে যতটা কোণ সে এগিয়েছে সেই কোণটা এইভাবে আমরা বার করি। ঠিক আছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলো। এবার যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে কি হবে? ধরো ও একটি যে কোনো বিন্দু এবং ও এ হচ্ছে যে কোনো একটা রশ্মি, এই রশ্মিটাকে আমি ঘড়ির কাঁটার দিকে সামান্য ঘুরিয়ে ও A1 পজিশনে নিয়ে এলাম এবং এই যে কোণটা তৈরি হলো এই কোণের পরিমাণটা হচ্ছে থিটা, কিন্তু যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তাই ত্রিকোণমিতিক নিয়ম অনুযায়ী এই কোণটা হয়ে যাবে মাইনাস থিটা। ঠিক আছে, এবার ধরো এই ও A1 রশ্মিটা এইখান থেকে স্টার্ট করে পুরো এক পাক ঘুরে আবার এইখানে এলো, তাহলে সে প্রাথমিক অবস্থান থেকে মোট কতটা দূরত্ব অতিক্রম করবে? যেহেতু এক পাক ঘুরেছে তাই তার 360 ডিগ্রি যাওয়ার কথা, কিন্তু যেহেতু সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তাই তাকে মাইনাস 360 ডিগ্রি অতিক্রম করছে। তার সাথে আগে প্রাথমিক অবস্থান থেকে তার দূরত্ব ছিল মাইনাস থিটা, 360 মাইনাস থিটা এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, বা এটা সমান দিয়ে হয়ে যাবে মাইনাস অফ 360 প্লাস থিটা। এই পরিমাণ কিন্তু কৌণিক দূরত্ব অতিক্রম করেছে আমাদের এই রশ্মিটা। ঠিক একইভাবে আগের মতো যদি এটাকে দুবার রশ্মিটাকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসা হয়, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস 360 গুণিত 2 প্লাস থিটা। এইভাবে 3 বার হলে 360 গুণিত 3, 10 বার হলে 360 গুণিত 10, এইভাবে যত পাক ঘুরবে 360 গুণিত তত প্লাস প্রাথমিক অবস্থান থেকে যতটা কোণ দূরত্বে ছিল সেই কোণটাও এইভাবে এর সঙ্গে যোগ হয়ে যাবে। কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে প্লাস, চিহ্নগুলো বদলে যাবে। এবার হচ্ছে যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে আরও একটা মূল পার্থক্য নিয়ে আসবো। মূল পার্থক্যটা হচ্ছে এই যে জ্যামিতিক কোণ শুরু হয় 0 ডিগ্রি থেকে শেষ হয় 360 ডিগ্রিতে। আমরা জানি যে শুধু একটা সরলরেখা আঁকলাম এই বিন্দুতে, এই সরলরেখাটার যে কোণটা করছে, ধরো ও বিন্দুতে ও এ, এই সরলরেখাটা ও বিন্দুতে কোণ করছে 0 ডিগ্রি। এবার এই ও এ সরলরেখাটাকে পুরো যদি আমি এক পাক নিয়ে চলে আসি, তাহলে এই যে পুরো কোণটা এটা হয় 360 ডিগ্রি। জ্যামিতিক কোণের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্তই কোণের মান নেওয়া হয়, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে 0 নিচে অর্থাৎ নেগেটিভেও কোণের মান নেওয়া হয়, অর্থাৎ মাইনাস 300 ডিগ্রি, মাইনাস 1000 ডিগ্রি পর্যন্ত, মাইনাস 1000 ডিগ্রি কেন তারও বেশিও নেওয়া যেতে পারে। আবার ঠিক 360-এর পরেও আমরা নিতে পারি প্লাস 1000, প্লাস 1 লাখ, প্লাস 1 কোটি, যা খুশি আমরা কোণ কিন্তু নিতে পারি। কারণ আমরা দেখতে পেলাম এই 360কে যতবার ঘোরাবো কোণটা 360 ইন্টু তত করে বাড়তে বাড়তে থাকবে। অতএব ঘূর্ণনের উপর নির্ভর করে ত্রিকোণমিতির কোণ কিন্তু 360-এর থেকে অনেক বেশি হয়ে যেতে পারে, কোনো সীমা নেই। তাহলে জ্যামিতিক আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে মূল পার্থক্য হলো এটাও একটা, যে জ্যামিতিক কোণ 0 থেকে 360-এর মধ্যে আবদ্ধ, আর ত্রিকোণমিতিক কোণের 0 বা 360-এর মধ্যে কোনো আবদ্ধ বাধ্যবাধকতা নেই, তার থেকে বেশি বা কম হতে পারে। তাহলে এবার প্রশ্ন আসবে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি কি? ত্রিকোণমিতিক কোণ পরিমাপের জন্য মূলত তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে দুটি পদ্ধতির উল্লেখ আছে, একটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে একে একে এই দুটো পদ্ধতিকে আমরা শিখে নিই। চলো দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে মূলত ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই তিনটে এককে কোণকে পরিমাপ করা হয়। প্রথম হচ্ছে ডিগ্রি, যার চিহ্ন হচ্ছে মাথায় এরকম একটা ছোট্ট শূন্য, মিনিট যার চিহ্ন হচ্ছে একটা এরকম মাথায় দাঁড়ি, আর সেকেন্ড যার মাথায় হচ্ছে দুটো দাঁড়ি। এবার ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইগুলোর নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন 90 ডিগ্রি মানে আমরা জানি এক সমকোণ। এই 90 ডিগ্রিকে যদি 90টা ভাগ করা হয় তাহলে এক একটা ভাগকে আমরা 1 ডিগ্রি বলতে পারবো, অর্থাৎ এক একটা ভাগ হয়ে যাবে 1 ডিগ্রি করে।
আবার এই 1 ডিগ্রিটাকে যদি 60টা ভাগে ভাগ করি তাহলে 1 মিনিট পাবো। আবার 1 মিনিটকে যদি আমরা আরো 60টা ভাগে ভাগ করি তাহলে একটা ভাগকে আমরা 1 সেকেন্ড করে পাবো। অর্থাৎ আমাদের জিনিসটা এরকম দেখাচ্ছে 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, চিহ্নটা হচ্ছে একটা দাঁড়ি দুটো দাঁড়ি নয়, আর 1 মিনিট সমান হয়ে যাচ্ছে 60 সেকেন্ড দুটো দাঁড়ি। এই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির 3টে এককের মূল সম্পর্ক, ডিগ্রি, মিনিট, সেকেন্ড আর সমকোণ। এখন বৃত্তীয় পদ্ধতি কি বলছে? বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপের একক হচ্ছে একটাই, সেটা হচ্ছে রেডিয়ান, এবং তার চিহ্ন হচ্ছে মাথায় ছোট্ট করে সি। রেডিয়ানের সংজ্ঞা কি বলছে? রেডিয়ানের সংজ্ঞা বলছে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা বৃত্তের আর দৈর্ঘ্য বিশিষ্টই যদি কোনো একটা বৃত্তচাপ কেটে নেওয়া হয়। ধরো ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি আর সমান নিলাম 5 সেমি, তার মানে 5 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আমি কোনো একটা জায়গা থেকে ধরো কেটে নিয়েছি। সেই বৃত্তচাপটা কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে সেই কোণটাই হবে 1 রেডিয়ানের সমান। কি বললাম আমি? না, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিলে সেই বৃত্তচাপ কেন্দ্রে যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করবে সেই কেন্দ্রস্থ কোণের পরিমাণটাই ধরা হবে 1 রেডিয়ান। তার মানে এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে যে কোনো বৃত্তের ক্ষেত্রে বৃত্ত আমরা বড় ছোট যেমন খুশি নিতে পারি, তার ব্যাসার্ধও ভিন্ন হবে। তো যত ভিন্নই হোক না কেন তার কেন্দ্রের কোণটা কি একই থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ। তোমরা যত বড়ই ব্যাসার্ধ নাও না কেন বা যত ছোট ব্যাসার্ধ নাও না কেন, যেরকম বৃত্তই নাও না কেন, তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিলে তার কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণটা কিন্তু সবসময় একই থাকবে এবং তার মানটা 1 রেডিয়ান ধরা হবে। এবার এই বক্তব্যটা আমরা মানব কি করে যে সবসময় 1 রেডিয়ান কোণটা যে কোনো বৃত্তের ক্ষেত্রে একই থাকবে বা ধ্রুবক থাকবে? এটা আমরা প্রমাণ করে দেখাবো যে যে কোনো বৃত্তের ক্ষেত্রে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিয়ে কেন্দ্রে যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয় সেটা সর্বদা ধ্রুবক থাকে। এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণটা অনেক সময় তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রেও আসতে পারে, তাই তোমরা এই প্রমাণটা ভালো করে খেয়াল করো। এবং এই প্রমাণ থেকে আমরা একটা ফলাফল পাবো, যে ফলাফলটাই কিন্তু আমাদের পরবর্তীকালে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক নির্দেশ করবে। তাহলে চলো প্রথমে আগে প্রমাণটা করে নিই যে 1 রেডিয়ান কোণ হচ্ছে ধ্রুবক, তারপর আমরা ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্কটা সেখান থেকে নির্ণয় করে নেব। চলো দেখে নিই। দেখো এখানে আমি একটা ছবি নিয়ে নিয়েছি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকেছি এবং তার ওএ ব্যাসার্ধ দৈর্ঘ্য নিয়ে নিয়েছি আর একক, ওএ সমান আর একক, এবং ও কেন্দ্রীয় বৃত্তের আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ নিয়েছি এ বি, যেটার দৈর্ঘ্য আর একক। তাহলে সংজ্ঞা অনুযায়ী ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিলে সে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা হয় 1 রেডিয়ান। অতএব সংজ্ঞা অনুযায়ী এখানে কোণ এ ও বি সমান 1 রেডিয়ান। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে 1 রেডিয়ান কোণটা এটা হচ্ছে ধ্রুবক। তার জন্য কি করব? দেখো এই যে পুরো বৃত্তের পরিধিটা, এটাও কিন্তু বৃত্তের একটা চাপ বলে ধরা যায়। পুরো বৃত্তের পরিধিও বৃত্তের কিন্তু চাপ, পুরোটাই চাপ। এবং এই পুরো পরিধিটা বৃত্তের কেন্দ্রে কি ধরনের কোণ উৎপন্ন করবে? পুরো কিন্তু এই গোল অংশটা পুরো কেন্দ্রের এই কোণটা উৎপন্ন করবে। এবং আমরা জানি যে কেন্দ্রে পুরোপুরি বৃত্ত কিন্তু তার কেন্দ্রে 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ কোণ কিন্তু উৎপন্ন করে থাকে। তাহলে পরিধি নামক বৃত্তচাপটা কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন করবে তার পরিমাণ হবে 360 ডিগ্রি। আবার আর ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তচাপটা সে কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে 1 রেডিয়ান। এখানে বৃত্তের পরিধি কত? এখানে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর একক। এখন বৃত্তচাপ এ বি এটা চাপ, তাই চিহ্নটা এরকম দেবো, এ বি এর দৈর্ঘ্য বাই পরিধির দৈর্ঘ্য বা শুধু পরিধি কি হবে? এ বি এর দৈর্ঘ্য আর, পরিধি হচ্ছে 2 পাই আর, আর যদি ক্যান্সেল হয় 1/2 পাই। এটা ধরলাম 1 নম্বর সমীকরণ।
ঠিক আছে। এরপর দেখো আমরা এটা জানি, আবার এটা দেখলাম যে বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ বাই পরিধি দ্বারা উৎপন্ন কোণ। মানটা কি হবে? বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন হয়েছে সংজ্ঞা অনুযায়ী 1 রেডিয়ান কোণ, আর পরিধি দ্বারা উৎপন্ন হয়েছে আমি প্রথমেই বললাম পুরো এই যে কোণটা উৎপন্ন হয় সেটার মান আমরা সবাই জানি 4 সমকোণ। ঠিক আছে। এখন আমরা জ্যামিতি থেকে জানতে পারি বিভিন্ন দৈর্ঘ্যের চাপগুলি দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলি তাদের চাপের দৈর্ঘ্যের অনুপাতগুলির সঙ্গে সমান হয়। অর্থাৎ কি, এখানে যেমন আর দৈর্ঘ্যের চাপটা কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, পুরো পরিধিটা এখানে 4 সমকোণ কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এখানে এই এবি চাপ তার দৈর্ঘ্য আর তার পুরো পরিধিটার দৈর্ঘ্য এদের অনুপাতটা এদের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের অনুপাতের সঙ্গে কিন্তু সমান হবে। অর্থাৎ আমি বলতে চাইছি এবি এর চাপ, এবি এর দৈর্ঘ্য বাই পরিধি, এটা কিন্তু এই যে অনুপাতটা এবি চাপের দৈর্ঘ্য বাই পরিধির দৈর্ঘ্য, এই অনুপাতটা এদের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ এবি এর দৈর্ঘ্য কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে চাপ এবিটা 1 রেডিয়ান, পরিধি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে 4 সমকোণ। এই জিনিসটা আমরা কিন্তু জ্যামিতিক ভাষা থেকে আগেই শিখেছি। এবার এই জিনিসটা থেকে আমরা এটা বলতে পারি, বা এবি চাপের দৈর্ঘ্য হচ্ছে এখানে কত, আর আর পরিধির দৈর্ঘ্য 2 পাই আর, এখান থেকে আমরা পেয়েছিলাম আগে আর আর কেটে গিয়ে 2 পাই, এটা সমান তাহলে দাঁড়াবে 1 রেডিয়ান বাই 4 সমকোণ। বা এখান থেকে পেয়ে যাব আমি 1 রেডিয়ান সমান 4 সমকোণ বাই 2 পাই। তাহলে যদি 2 আর এখানে 4 কেটে দেওয়া হয় তাহলে আমার থাকবে 2 সমকোণ বাই পাই। এখন 2 সমকোণ আর পাই দুটোর মানই নির্দিষ্ট। 2 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি আমরা জানি, আর পাই হচ্ছে একটা যে কোনো ধ্রুবক। তাহলে পুরো ডান দিকটা এই সাইডটা পুরোটাই হলো একটা ধ্রুবক। তার মানে 1 রেডিয়ানের মান যেটা বেরোচ্ছে সেটা পুরোটাই একটা ধ্রুবক বেরোচ্ছে। তাই এটা ব্যাসার্ধের উপর নির্ভর করছে না, যে কোনো ব্যাসার্ধের বৃত্তই আমরা আঁকি না কেন একই মান আমরা পাবো। ঠিক আছে, এই হলো আমাদের 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ, তার প্রমাণ। এবার আমরা ষষ্ঠিক পদ্ধতির সঙ্গে বৃত্তীয় পদ্ধতির কি সম্পর্ক আছে সেটা এখান থেকেই পেয়ে যাব। দেখো আমি ওপরটা একটু মুছে নিচ্ছি। দেখো আমরা পেয়েছি কি 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই, সমান আমি লিখতে পারি 2 সমকোণ মানে হচ্ছে কি, 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। এবার আমি যদি পাইটাকে এদিকে গুণ করে দিই তাহলে পাই গুণিত 1 রেডিয়ান সমান হয়ে যাবে 180 ডিগ্রি, বা পাই যেহেতু একটা ধ্রুবক সংখ্যা এর সঙ্গে গুণ হয়ে গেলে হয়ে যাবে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে এই হচ্ছে মূলত ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। এই সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোকে সলভ করব এর পরের ক্লাসে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং পরের ক্লাসগুলো যদি তোমাদের প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দাও। পাশের বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করো, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ করলাম।